নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি একটা হয়তো খুবই সকলের জানা গল্প বলবো, কারণ গল্পটা এই সপ্তাহের আনন্দবাজারের রবিবাসরীয়তে বেরিয়েছে। যদিও কোনো অত নামি দামি লেখক নয়, কিন্তু মাঝে মাঝে দেখবেন যে ছোটোখাটো লেখকদের গল্প খুব সুন্দর লাগে, খুব হৃদয়কে স্পর্শ করে, অনেক কিছু শেখায়। তো সেরকমই একটু গল্প আজকে আমি আপনাদের জন্য হাজির করেছি। আর যারা গল্পটা পড়েছেন তারাও একটু শুনুন, ভালো লাগবে গল্পটা। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন শুনছেন আমার গল্প, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমার বন্ধু হন, আমাকে পথ চলতে একটু সাহায্য করুন। চলুন গল্পটা শোনাই। গল্পটার নাম হচ্ছে মহাকাল, আর গল্পের লেখক হচ্ছেন ছন্দা বিশ্বাস। সাঁকোভাঙা নদীটার পাড়ে দাঁড়ালে ঈশান কোণে দেখা যায় পুরো মন্দিরটা। চৌরাস্তা থেকে শুধু তার ত্রিকোণ চূড়োটাই দৃষ্টিগোচর হয়। দুলু সংকেতে তর্জনী দেখিয়ে প্রস্তাবটা রাখল জলি সামন্তর কাছে। ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছেন চরণ ভরছাজ। 6 পুরুষ ধরে তারা এই মন্দিরের সেবায়েত ব্রাহ্মণ। চৈত্র মাসটা চরণের ভয়ানক ব্যস্ততায় কাটে। ঘুম থেকে উঠে মন্দিরের চারপাশ নিজে ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেন। মহাকাল মন্দিরের পেছনে দুধপুকুর থেকে জল এনে মন্দিরের সিঁড়ি চাতাল ধুয়ে সাফসুতরো করে রাখেন। অদূরে বয়ে গেছে সাঁকোভাঙা নদী, গ্রাম্য বধূর মতো শান্ত নিস্তরঙ্গ আপন ছন্দে সে বয়ে চলেছে সোনাডাঙ্গা, অতসীপুর, জারুলগাঁ, ভীমপোতা, পলাশডাঙ্গার ভেতর দিয়ে। বাইরের কাজ ছেড়ে নদীতে স্নান করে মন্দিরের গর্ভগৃহে ঢুকে বাকি কাজ সেরে ফেলেন চরণ। কত কাল ধরে এই কাজ করে আসছেন। চরণদাসের বয়সের গাছ পাথর নেই। এখন যাদের 50-56 বছর বয়স, তাদের কাছে তিনি একই রকম আছেন। এই পথ দিয়ে যখন যে যায় সকলে দেখে যে চরণ জেগে আছে। মোমের আলোয় একটা খাতা খুলে চরণ কি যেন লিখে চলেছে। লোকে বলে চরণ মহাকালের হিসেব রক্ষক। খাতার পাতায় সব কিছু লিখে রাখে। গ্রামের মানুষের কাছে চরণ ঈশ্বরের প্রতিনিধি। গলায় রুদ্রাক্ষের মালা, এক মাথা জটা, পরনে গৈরিক ধুতি, আর কথাও বলেন খুব কম। মন্দির থেকে কয়েক ফুট দূরে একটা জীর্ণ ঘরে তার বাস। একচালা মাটির ঘর, ওপরে খড়ের ছাউনি, সামনে এক চিলতে বারান্দা। প্রতি বছর ছাউনি না পাল্টালে এই দুরন্ত বর্ষায় ঘরে বাস করা একদম অনুপযুক্ত হয়ে পড়ে। 5 গাঁয়ের মানুষ আসে মন্দিরে পুজো দিতে। সোম আর শুক্রবারে পুজো দেয়। তখন ফল মূল, দুধ, মিষ্টি, বাতাসা আর 2-4 টাকা প্রণামী স্বরূপ যা আসে তাতেই চরণের কোনো মতে চলে যায়। বহু প্রাচীন এই মহাকাল মন্দির। কবে কোন রাজা বা জমিদারের সময়ে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সে খবর কেউ জানে না। মন্দিরের গঠন গতানুগত মন্দিরের শিল্পীরীতির বাইরে, একেবারে অন্যরকম। যেমন কেউ জানে না বিগ্রহের চোখ দুটো অমন কেন। দেখলে মনে হবে
কোনো দুর্বৃত্ত বোধহয় ধারালো অস্ত্র দিয়ে দুটো চোখ খুবলে তুলে নিয়েছে। কে বা কারা এ কাজ করেছে কেউ জানে না। তবে জনশ্রুতি একটা আছে, সেটা হলো চরণের বাবা লোচন ছিলেন জন্ম থেকেই অন্ধ। তার বাবা মাধবচন্দ্র ছিলেন এই মন্দিরের পূজারী। পুত্র জন্মাবার পরে যখন এই কথা জানতে পারলেন মাধবচন্দ্র, তখন তিনি মহাকালের সামনে হত্যে দিয়ে পড়ে থাকতেন। টানা 1 মাস তিনি জলস্পর্শ পর্যন্ত করেননি। তার একটাই কথা, আমার পুত্রের চোখে আলো এনে দাও ঠাকুর। চৈত্রের শেষ সপ্তাহখানেক আগে থেকে জোর তোড়জোড় চলছে গাজন সন্ন্যাসীদের। মাধব সারা রাত জেগেছিলেন। ভোরের দিকে কিছুটা সময় চোখটা বন্ধ হয়ে আসে, কিন্তু ঘুম ভাঙে পাখির ডাকে। পাখিটা মন্দিরের চাতালে ঘুরে ঘুরে ডাকছে। মাধব উঠে পড়লেন। বেলা হয়ে গেছে দেখে তিনি টলমল পায়ে ঘরের দিকে যেতে গিয়ে আশ্চর্য হয়ে দেখলেন যে তার শিশুপুত্র লোচন উঠোনে একটা হাঁসের সঙ্গে খেলা করছে। হাঁসটাকে দৌড়ে ধরার চেষ্টা করছে। মাধব অবাক হলেন। তাহলে কি তার সন্তান সত্যি দেখতে পাচ্ছে? এগিয়ে যেতে শিশুপুত্র বাবা বলে তার কাছে ছুটে এলো। এ যাবৎ মাধব যা কোনো দিন দেখেননি। মাধব বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে দেখলেন পুত্র তো সব কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছে। তিনি মহানন্দে ছুটে গেলেন মন্দিরে, কিন্তু গর্ভগৃহে ঢুকে মহাকালের মূর্তির সামনে এসে থমকে দাঁড়ালেন। তার আনন্দ মুহূর্তের মধ্যে যেন একটা বিষাদে পরিণত হলো। এ কি হলো ভগবান, আমি তো এরকম চাইনি। আকুল হয়ে ভূমিতে মাথা খুঁড়তে থাকলেন মাধব। বুঝতে পারলেন মহাকাল তার নিজের চোখ দুটো পুত্রকে দান করে দিয়েছেন। সেই থেকে মাধবের মনে কোনো সুখ নেই। তখন থেকে লোকমুখেই মহাকাল মন্দির কানা শিবের মন্দির নামে পরিচিত হল। যুগ যুগ ধরে মানুষ এই মন্দিরে পুজো দিতে আসে। মন্দিরের সামনে একটা প্রকাণ্ড অশ্বত্থ গাছ আছে। সেখানে মানত করে ভাড়া বেঁধে যায়। মনস্কামনা পূর্ণ হলে পুজো দিয়ে ভার মুক্ত করে। আগে বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, বিহার থেকে প্রচুর ভক্তরা আসতেন। এখনো চড়কের সময় বর্ডার কিছুটা শিথিল করা হয়। সীমান্তের 5 গায়ের মানুষগুলোর মনে চৈত্রের শেষ সপ্তাহ জুড়ে বানভাসী একটা আনন্দের হিল্লোল ওঠে। সারা বছর তারা এই দিনগুলোর জন্য যেন উন্মুখ হয়ে থাকে। সোনাডাঙ্গা এখন আর গ্রাম নয়। বিগত 30-40 বছর ধরে একটু একটু করে তার গায়ে শহরের ছোঁয়া লেগেছে। বৈভবের আভরণে সে মুড়ে ফেলেছে নিজেকে। জমির দাম এখন আকাশ ছোঁয়া। বড় বড় দোকান বাজারে কত লোকের আনাগোনা। স্কুল, কলেজ, হাসপাতাল, দোকানপাট বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জমি মাফিয়ার দৌরত্ব। আগের সোনাডাঙ্গাকে এখন আর চেনাই যায় না। দুলুবাছার এখানকার পরিচিত নাম। একসময় সে নানা কালোবাজারির সঙ্গে যুক্ত ছিল। ওষুধ থেকে শুরু করে জাল নোট, সোনা, মাদক পাচার, এমনকি খুনের দায়েও পুলিশের খাতে তার নাম ছিল। আজ তার অঙ্গুলি হেলনে গোটা শহর ওঠে আর বসে। কোটি কোটি টাকার সম্পত্তি করে ফেলেছে দুলু। সীমান্তের এই শহরগুলোয় টাকার খেলা চলে। যে যত বড় খেলুড়ে সে তত তার টাকা। বহুদিন ধরে দুলুর পাখির চোখ মহাকালের এই পোড়ো জীর্ণ মন্দির আর মন্দির সংলগ্ন প্রায় বিঘেখানেক জমি। সকলেই জানে এটা কিন্তু দেবত্ব সম্পত্তি। পূজারী ব্রাহ্মণ যুগ যুগ ধরে এর মালিকানা ভোগ করে আসছে। জমিটা ফাঁকাই পড়ে আছে। কিছু আম কাঁঠাল, বেল, জাম, জামরুল ছাড়াও
মেহগনি আর সেগুন গাছ আছে। চরণ ঘরের সামনে কিছুটা জমিতে শাক আর আনাজপাতিও লাগায়। বাপ বেটায় কোনো মতে চলে যায়। বর্তমানে সোনাডাঙ্গার এই প্রধান সড়কের ধারে এক কাঠা জমির দাম প্রায় 20 লাখ টাকা। দুলুর হিসেবই মন। সে দেখেছে এই মন্দিরের আর তেমন কেউ তো আসে না। ওই চৈত্র মাস ছাড়া বাকি সময় তো ফাঁকাই থাকে। জীর্ণ কুঠিরে ছেলে চয়নকে নিয়ে চরণ থাকে। চয়ন চরণের বৃদ্ধ বয়সের সন্তান। পুত্রের জন্ম আর মায়ের মৃত্যুর মাঝে 1 ঘন্টা সময়ের ব্যবধান। সময় তারিখ সব লেখা আছে চরণের খাতায়। মলিনা সদ্যজাতের মা ডাক শুনে শুধু একবার চোখ মেলে তাকিয়েছিল। এইটুকুই তার শান্তি। ছেলেটাকে খুব কষ্টে মানুষ করছে চরণ। লেখাপড়া সে খুব ভালো। শহরের স্কুলে ক্লাস 7-এ পড়ে। বই খাতা দিয়ে মাস্টারমশাইরা খুব সাহায্য করে। না হলে চরণের সামর্থ্য আর কতটুকু? ছেলের মুখ চেয়েই তো তার বেঁচে থাকা। চৈত্রের শেষ সপ্তাহ। লোকের বাড়ি বাড়ি তেল সিঁদুর মাখা শিবের পাটা নিয়ে গাজন সন্ন্যাসীরা যায়। চাল ডাল ফল মূল টাকা পয়সা যা ওঠে গুছিয়ে রাখে চরক সন্ন্যাসীরা। শনিবার, চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথি। শাঁখোভাঙা নদীতে বারুণী স্নান করতে পুণ্যার্থী মানুষজন এসেছে দূর দূরান্ত থেকে। এবারও সুখের সময়, বড় আনন্দের দিন তাদের। চরণ জ্যোৎস্না ভাসা মাঠের দিকে তাকিয়ে থাকে। বসন্তের বাতাস দামাল বালকের মতো কেমন ছুটে ছুটে খেলে বেড়াচ্ছে গোটা মাঠ জুড়ে। তবে কিছুদিন ধরে একটা কোড়া পাখি ডেকে যায় বুকের ভেতরে, গুপ গুপ গুপ। চরণ শঙ্কিত হয়। এমনই সংকেত এসেছিল বউটা মারা যাওয়ার সময়। এসে গেল তো চড়ক উৎসব। চয়ন মেলায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে। চরণ মন্দিরের কাজ করছিল। হঠাৎ প্রচণ্ড শব্দে তিনি চমকে ওঠেন। কেঁপে উঠল মন্দির, দুলে উঠল বিগ্রহ। মন্দিরের পেতলের ঘণ্টাগুলো বাজছে ঢং ঢং ঢং। ছুটে বাইরে এলো চরণ। যা দেখলেন তাতে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। দেখলেন বালি বোঝাই ডাম্পার তার কুঁড়ে ঘরটাকে ধূলিসাৎ করে দিয়ে দ্রুত গতিতে পালাচ্ছে। বাজারের লোকজন চিৎকার করে উঠল, হায় 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 হায়, সব গেল রে, সব গেল। জীর্ণ ঘরের নিচে পিষ্ট হলো চরণের 12 বছরের ছেলেটা, একটা রক্তাক্ত মাংসপিণ্ড। তাকে চেনার কোনো উপায় ছিল না। আশেপাশে যারা ছিল তারা রক্তলিপ্ত শরীরটা নিয়ে কোনো মতে ছুটল হাসপাতালে। লরিটা দুলুর, এ কথা জানতে কারোর বাকি রইল না। অনেকেই চিনত। চরণ রক্তালুপ্ত শরীরটা জড়িয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ঘন ঘন তার শ্বাস পড়ছে। শুধু একবার জনতার দিকে তাকিয়ে আর্তকণ্ঠে বললেন, লোকে এতদিন বলতো তুমি অন্ধ। আমি মানতাম না ঠাকুর, আজ মানতে বাধ্য হলাম। তুমি অন্ধ মহাকাল, তুমি অন্ধ, তুমি অন্ধ। চরণের সেই বুক ফাটা আর্তধ্বনি সেদিন কত দূর পর্যন্ত পৌঁছেছিল কে জানে। আজও যারা মহাকাল মন্দিরের পাশ দিয়ে গভীর রাতে চলাচল করে শুনতে পায় চরণ দাসের কান্না। গুমড়ে গুমড়ে কাঁদে মহাকাল মন্দিরের পুরোহিত চরণ দাস। এ কান্না মৃত্যু বন্ধ হওয়ার নয়। দুলো অনেক দান ধ্যান করেছে। এরপর হাসপাতালে রোগীদের জল খাওয়ার জন্য ইলেকট্রিক ফিল্টার লাগিয়ে দিয়েছে। শনি মন্দির বানিয়ে দিয়েছে গোটা 6 রাস্তার মোড়ে। স্কুলের বাচ্চাদের এবছর পুরস্কার বাবদ বেশ কিছু টাকা দান করেছে স্কুল ফান্ডে। বাজারে একটা 32 পাইপের আর্সেনিক মুক্ত টিউবওয়েল বসিয়েছে। এরপরেও পেরিয়ে গেছে আরও অর্ধযুগ।
সেদিন ছিল চৈত্র সংক্রান্তি। এবারে গাজন সন্ন্যাসীদের মন খারাপ। গত বছর থেকে মহাকাল মন্দিরের সামনের মাঠে গাজনের মেলা বন্ধ হয়ে গেছে। মহাকাল মন্দির সংলগ্ন জমি আজ দুলুর দখলে। সেখানে বিশাল বিল্ডিং তৈরির কথাবার্তা চলছে। কেউ বলছে কর্পোরেট কোম্পানি হবে, কেউ বলছে হোটেল, কেউ বলছে সুপার মার্কেট কিংবা শপিং কমপ্লেক্স, বা থাকবে সিনেমা হলও। দুলুই জানে কি হতে চলেছে। মহাকাল মন্দিরটা এখনও আছে, সেটাও কিছুদিনের মধ্যে জায়গা বদল করে ফেলবে। দুলু চরণ দাসকে নতুন মন্দিরের নকশা দেখিয়েছে, বলেছে তুমিই থাকবে নতুন মন্দিরের পুরোহিত। এই জীর্ণ মন্দির এই জায়গায় ঠিক মানাচ্ছে না। তোমাকে কাকা মন্দিরের পাশে একটা পাকা ঘর বানিয়ে দেব। চরণ অগ্নিস্রাবী দৃষ্টিতে তাকিয়েছিল দুলুর দিকে। সেই চোখের দিকে তাকিয়ে দুলুর মতো নৃশংস খুনিরও শরীরটা যেন কেঁপে উঠেছিল। আজকাল চরণ দাসের ভিক্ষে করে দিন কাটে। কাঁদতে কাঁদতে সে প্রায় অন্ধ। জল শূন্য চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কে জানে কোন দিন মন্দিরটা গড়িয়ে যাবে ওই ডাম্পারের চাকায়। পুরো মন্দিরের বাইরের দেওয়াল শ্যাওলা আর আগাছায় ঢেকে গেছে। জায়গায় জায়গায় ইট পাথর খসে কঙ্কাল সার চেহারা। চরণ কোনো মতে পুজোটুকু সারে। সন্ধ্যাবেলায় বাতি জেলে আসে। অশীতিপর বৃদ্ধের ক্ষমতা নেই যে উঠে গিয়ে সব জঞ্জাল পরিষ্কার করে। আগামীকাল নববর্ষ। নদীর পাড়ে দুলুর নবনির্মিত হোটেল আজ ঢালাও খানাপিনার আয়োজন। ইয়ার দোস্তদের নিয়ে বাবার মতো দুলুর ছেলেও মস্তিতে একদম মজেছে। দূরে মাঠের ভেতরে একটা ফাঁকা জায়গায় গাজন সন্ন্যাসীরা তাদের ব্রত উদযাপন করলেন। সকলেই মনমারা হয়ে নিয়ম রক্ষা করেছেন মাত্র। সেসব এতক্ষণে বোধহয় মিটে গেছে। গ্রামের মানুষ মেলা সেরে ঘরে ফিরছে। বিক্রেতারা মালপত্র গোছগাছ করে এখন ঘরমুখী। ছেলের সামনে পরীক্ষা, তাই দুলু প্রায় জোর করে ছেলেকে বাড়ি পাঠিয়ে দিল। এবারে পুজোয় ছেলেকে দুলু খুব একটা দামি একটা কোরিয়ান গাড়ি উপহার দিয়েছে। ছেলে তো বেজায় খুশি। সে আজ বন্ধুদের নিয়ে দারুণ মস্তি করল। দামি স্কচ কয়েক পেগ সাবার করেছে। এখন মাথাটা বেশ হালকা লাগছে আর শরীরটাও পাখির মতো লাগছে। রিমোট টিপে লক খুলে গিয়ারে পা রাখল ছেলেটা। মৃদু মসৃণভাবে স্টার্ট দিল গাড়ি। মনের আনন্দে পায়ের চাপে অ্যাক্সিলেটারের মাটিতে মিশিয়ে দিল ছেলেটা। দুলু যখন জলি সামন্তর সঙ্গে বসে মন্দিরের সংলগ্ন জমির ডিল ফাইনাল করছে, এগ্রিমেন্ট পেপার তৈরির কথাবার্তা চলছে, ঠিক তখনই খবরটা এলো। খবর পেয়ে ছুটে গেছে দুলু। হাসপাতাল চত্বর লোকে লোকারণ্য। ভিড় সরিয়ে টলমলো পায়ে দুলু এমার্জেন্সিতে ঢুকে চমকে ওঠে। ঘোর লাগা চোখে দেখে উঁচু ট্রলিতে রাখা আছে একটা রক্তাক্ত মাংসপিণ্ড। নিজের চোখে যেন বিশ্বাস করতে পারল না দুলু। দুহাতে জড়িয়ে ধরল সেই রক্ত মাখা সেই শরীরটা। প্রত্যক্ষদর্শীদের মুখে শোনা গেল ঘটনাটা। বেপরোয়া গাড়িটা সজোরে ধাক্কা মারে মহাকাল মন্দিরের ওই অশ্বত্থ গাছের গায়ে। গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে। চালকের আসনে বসা ছেলের শরীর বনেটের ভেতর ঢুকে গেছে। গ্যাস কাটার দিয়ে কেটে তবে বডিটা বার করতে হয়েছে। বীভৎস দৃশ্য দেখে শিউরে উঠেছে সকলে। উন্মত্ত দুলু এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে গেছে সেই মহাকাল মন্দিরে। পুরো মন্দিরের সামনে বসে চরণ দাস তখন তাকিয়েছিল দূর আকাশের দিকে। খুঁজে চলেছেন ছেলেকে হাজার নক্ষত্রের ভিড়ে। বিড়বিড় করছেন আপন মনে, কোথায় চলে গেলি রে বাপ আমার, কেমন আছো তুমি? দুলু ছুটতে ছুটতে এসে চরণের পা দুটো জড়িয়ে ধরে হাহাকার করে ওঠে। তোমার পা দুটো আমার মাথায় তুলে দাও চরণ কাকা। আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম। তোমার বুক থেকে সেদিন তোমার ছেলেকে আমি ছিনিয়ে নিয়েছিলাম।
আর সবার মতোই ভেবেছিলাম যে মহাকাল বোধহয় অন্ধ। বুঝতে পারিনি গো কাকা, পারলে আমায় ক্ষমা করে দিও। এ আমারই পাপ, আমার জন্যই ছেলেটা আজ। নিশ্চল পাথরের মতো চুপ করে বসে থাকে চরণ দাস। এই গল্পটার শেষে এটাই মনে হয় যে আজও হয়তো কর্মের ফল মানুষ পায়, কুকর্মের ফল মানুষকে বোধহয় এখনো পেতে হয়। বিধাতা নামক নিশ্চয়ই কেউ একটা আছে যার বিচার অলক্ষ্যে ঠিক কাজ করে যাচ্ছে। তাই সুন্দর গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর যারা নতুন সাবস্ক্রাইব করনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে বন্ধুরা আমাকে সবসময় আমায় পথ চলতে সাহায্য করছো, তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।